হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, সে হচ্ছে আমাদের ওয়াইটি। এখন নতুন নায়কের যে আবির্ভাব হয়েছে সেই দীপ্তবাবুকে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা দেখেছো পরশুদিন রাত থেকে একটা সুন্দর নাটকবাজি আবার স্টার্ট হয়েছে। চীনাকে নতুন করে কলুষিত করার আবার সুন্দর একটা গেম প্ল্যান চলছে, যেখানে এই ছেলেটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা অর্জন করেছে। অনেকেরই বক্তব্য যে এই ছেলেটা মানে আমাদের যে ননখোকা রয়েছে, ননখোকার থেকে অনেক বেশি ভালো, কারণ এ কিন্তু চীনাকে বেচেনি। তা তাদের উদ্দেশ্যে বলবো, যারা এই ছেলেটিকে ভালো বলছেন তারা একেবারেই যে ভুল চিন্তা ভাবনা করছেন সেটাই বিস্তারিত আলোচনা করব। আজকে একটি মেয়ে শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তার ভেতরটা কিন্তু ঝাঁঝরা হয়ে যাচ্ছে আঘাত খেতে খেতে। সেখানে খড়কুটোর মতন কাউকে আঁকড়ে ধরে সে কিন্তু তার মনের কষ্টটা, জ্বালাটা একটুখানি কেউ বুঝুক, কেউ একটু সহানুভূতির চোখে তাকে দেখুক, কেউ তাকে একটু ভালোবাসার প্রলেপ দিক, তার মধ্যে চাইছে, তার মন চাইছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ছেলেটি ইনভলভ হলো এবং মেয়েটি সেই দুর্বল জায়গাটা বুঝতে পারলো এবং সেইখানে গিয়ে কি করলো, প্রলেপ লাগানো শুরু করলো এবং প্রলেপ লাগাতে লাগাতে মেয়েটির কাছে নায়কে পরিণত হলো। সেই মেয়েটির কাছে নায়কে পরিণত হলো যেই মেয়েটির বাহ্যিক জগৎ সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই, যার জীবনটা হচ্ছে মানে কি বলবো, বাড়ির ভেতরের, যার জীবনটা হচ্ছে বাড়িময় জীবন, বাড়ির ভেতরের মধ্যেই তার জীবনটা, গণ্ডিটা আবদ্ধ। বাইরের জগতের জটিলতা, বাইরের জগতের কোনো কিছু সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নেই, তার কোনো চিন্তাভাবনা নেই। সে আবেগে ভেসে যায়, এমন একটা মেয়ে যাকে খুব সহজেই এই ছেলেটি কবজা করেছিল। এবং সেইখানে দাঁড়িয়ে আজকে যখন তাদের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া চরম পর্যায়ে চলে যায় এবং এই ছেলেটির সঙ্গে যে কথোপকথন সেটা স্বামী দেবতাটি জানতে পারে এবং সেইটা নিয়ে ঝগড়া অশান্তি তুমুল জায়গায় পৌঁছায়, সেই সময় স্বামী দেবতাটি এই ছেলেটিকে ফোন করে এবং জিজ্ঞাসা করে, তুমি কি দায়িত্ব নিতে পারবে? ডেসপারেটলি সেই ছেলেটি তখন বলে, তুমি যদি ছেড়ে দাও তাহলে আমি অবশ্যই দায়িত্ব নেব। ভাবুন, যার নিজের খাওয়ার থাকার জায়গা নেই, যে নিজের দায়িত্ব তখনও পর্যন্ত নিতে পারেনি এবং বর্তমানে এখনো পর্যন্ত নিজের দায়িত্ব নিজে পালন করতে পারে না, সে মুম্বাইয়ের মতন জায়গায় একটা চাকরি করে, কিন্তু সেই চাকরি ছেড়ে দেওয়ার প্লটিং পুরোদমে করছে, যেটা চীনা জানেই না। চীনার চোখে একটা রঙিন স্বপ্ন তুলে দেওয়া হয়েছিল যে মুম্বাইয়ের মতন শহরে সে জাহাজে খুব ভালো কোনো একটা পজিশনে চাকরি করে, কোনো অফিসার র্যাঙ্কে ট্যাঙ্কে ওইখানের আর কি কাজ করে, যেটা চীনা দেখে একটা স্বপ্নের জগৎ মনে করেছিল এবং চীনার দায়িত্ব নেবে। এই সব শুনে সে মোহিত হয়ে গেছিল, বিগলিত হয়ে গেছিল, আবেগপ্রবণ হয়ে গেছিল, যার সুবিধা এই ছেলেটি পুরোদমে নিয়েছে। এবং তার স্বামী দেবতাটি যখন জিজ্ঞেস করেছে, সেখানে ডেসপারেটলি বলেছে, হ্যাঁ আমি দায়িত্ব নেব। কি করে নিবি ভাই? তুই নিজের চাকরি নিজে ছেড়ে দিয়ে তুই আরেকটা মেয়ের দায়িত্ব নিবি? ভাবুন একবার, ভাবুন কিভাবে মেয়েটির জীবনটাকে তছনছ করে দিয়েছে একটা সামান্য ভুল। চীনা যে কত বোকা আজকের ডেটে সেটা আবার প্রমাণিত। একটু ভালোবাসা, একটু সহানুভূতি, একটু কি বলবো যন্ত্রণার উপরে প্রলেপ লাগিয়ে চীনাকে কিভাবে মোল্ড করে নেওয়া যায়, কিভাবে নিয়েছিল এই ছেলেটি, আজকের ডেটে সেটা প্রমাণিত। অনেকেই বলছেন এ তো বেচুর মতন বিক্রি করেনি, ওয়েট করুন, দেখুন দুদিন থেকে অলরেডি কিন্তু চীনা সম্বন্ধে বেশ নেগেটিভ কথা ওর মুখ থেকে বেরিয়ে আসছে।
আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আরও সুন্দরভাবে যে চীনাকে বিক্রি করবে, না, আপনারাও জানেন না, আমরাও জানি না, তবে বিশ্বাস করি যে সে সেটা করবে, কারণ মুখ খুলছে, আস্তে আস্তে মুখ খুলছে। একটি মেয়েকে কালকে আমি শুনছি একটা লাইভে বলা হচ্ছে যে ব্লগাররা তাদের দৈনন্দিন জীবন যেহেতু বিক্রি করে, স্বামী স্ত্রীর অশান্তি সোশ্যাল মিডিয়ায় এসে বিক্রি করতেই পারে, মানে এখতিয়ারের মধ্যে পড়ে। অথচ সেখানেই সেই মানুষের মুখেই শুনছি রন আর প্রীতির ঘটনাটা, মানে রনের সাথে তার দিদির যে সম্পর্কের যে টানাপোড়েন, সেটা বিক্রি করাটা উচিত না, মানে সামনে সোশ্যাল মিডিয়ায় এনে অত্যন্ত গৌরিত অপরাধ করেছে। ভাই, তারাও তো ব্লগার। আজকে তার ফ্যামিলির ঘটনা যদি সে এসে বললে অন্যায় করেছে, কিন্তু আমাদের ননখোকা তার স্ত্রীর মানে কুকীর্তি সে এসে ফাঁস করে দারুণ বীরত্বের কাজ করেছে। একটি মেয়েকে তো অলরেডি সোশ্যাল মিডিয়ায় এসে অপমান করার আগে সালিশি সবাই ডেকে এনে, তার ফ্যামিলির লোককে ডেকে এনে অপমান অলরেডি করা হয়েছিল। তাহলে নতুন করে আবার সোশ্যাল মিডিয়ায় তাকে লাঞ্ছিত অপমানিত করার কোনো প্রয়োজন ছিল কি? আপনারাই বলুন তো, একটা গ্রামের মতন জায়গায় একটা মেয়ে পরকিয়া মতন স্ট্যাম্প লাগিয়ে একটি হাউস ওয়াইফকে যখন তার স্বামী ছেড়ে দেয় একটা সালিশি সবার মধ্যে, সেখানে গ্রামের মাতব্বররা থাকে, গ্রামবাসীরাও নিশ্চয়ই থাকে। একটা সালিশি সভা শুধু মাতব্বরদের নিয়ে হয় না, সেখানে আরো গ্রামের সাধারণ মানুষরাও থাকে, এবং গ্রামে একটা সামান্য জিনিস স্ফুলিঙ্গের মতন পুরো ছড়িয়ে যায়, পুরো এলাকার পর এলাকা জেনে যায়। সেই মেয়েটার মান সম্মান আর কিছু বাকি ছিল কি? তার পরিবারের লোককে ডেকে এনে আমরা এটাও শুনেছি চীনার মা জামাইয়ের পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, মেয়ে অন্যায় করেছে, তারা সংসারটা করুক মেয়ে চেয়েছিল, কারণ চীনা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে লাঞ্ছিত হচ্ছিল, নির্যাতিত হচ্ছিল, সেটা চীনার বাবা মা ভালো করে জানতো। তারপরেও তারা মেয়ের দায়িত্ব নিতে চায়নি, কারণ আমাদের সমাজে বেশিরভাগ মা বাবারাই মেয়েদেরকে বিয়ে দেওয়ার পরে হাতটা জাস্ট এইভাবে ঝেড়ে ফেলে দেয়। সে অপমানিত হোক, সে লাঞ্ছিত হোক, সে নির্যাতিত হোক, সে মার খাক, তবু গিয়ে বাবা মাকে জানানোর পরে কি বলে জানেন বাবা মারা বেশিরভাগ? মেনে নাও, মানিয়ে নাও, কি করবে? কিছু তো আর করার নেই, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার সন্তান হয়ে গেছে, ভালো হোক খারাপ হোক ওখানেই থেকে তোমাকে পচে গলে মরতে হবে, দরকার হলে তোমার দেহটা ওই বাড়ির থেকে বেরোবে, কিন্তু তবুও তোমাকে ওখানেই থাকতে হবে। আমাদের সমাজে এখনো বেশিরভাগ বাবা মার চিন্তা ভাবনা এইরকম। যেই জায়গায় দাঁড়িয়ে চীনা অসহায়ের মতন একটু একটু একটা খড়কুটোর মতন আঁকড়ে ধরে কিছুকে বাঁচতে চাইছিল, সে কিন্তু তার সংসার ছাড়তে চায়নি। তার জলজান্ত প্রমাণ এই ছেলেটির দীপ্তর কল রেকর্ডিং, যেটা ননখোকা আমাদের শুনিয়েছিল। সেখানে পরিষ্কার যে চীনা সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে বেরোতে চায়নি। যদি চাইতো, একটু ভাবুন তো, কেন প্রথম দিনই চীনা 498টা করলো না? কেন করলো না? কি কারণ থাকতে পারে? সেদিনকে তো তার 498টা করলে অনেকটা স্ট্রং এভিডেন্স প্রশাসনের হাতে তুলে দিতে পারত সে, কারণ সেই সময় সদ্য তাকে মারা হয়েছিল, সেই মারার দাগগুলো তার গায়ে ছিল, সে দেখাতে পারতো প্রশাসনের লোককে। তার 498টা অনেকটা স্ট্রং হতো। কেন গিয়ে তাকে 3 মাস বাদে গিয়ে 498টা করতে হলো? কেন সেদিনকে করলো না? কারণ তারা অপেক্ষা করছিল। এবং আমরা এটাও দেখেছি চীনার বাবা বিশেষ ভূমিকা পালন করে ফোন পর্যন্ত করেছিল পাল্টি পিসোকে, যে সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায়। তার শ্বশুরমশাইয়ের সঙ্গে, চীনার শ্বশুরমশাইয়ের সঙ্গে ফোনে কথোপকথন পর্যন্ত বলেছিল, কিন্তু সুরাহা কিছু হয়নি। অপোজিটে আমরা ননখোকার ক্ষেত্রে কি দেখেছি? ননখোকা ক্যামেরা খুলে এসে সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রীর কাছে নিবেদন করেছিল, তুমি চলে আসো, তোমার কি কষ্ট হয় না? তোমার কি বাচ্চার কথা মনে পড়ে না? তো আপনাদের যারা এগুলো দেখে বিগলিত হয়ে মনে করেছেন যে ছেলেটি তো সংসার চেয়েছিল, ছেলেটি তো সংসারে মেয়েটিকে ফেরাতে চেয়েছিল,
তারা বলবো তারা নাটক এখনো বোঝেন না। পরিষ্কারভাবে বোঝা গেছে ছেলেটি নাটক করতে বসেছিল। এইভাবে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কে মনোমালিন্য হয়ে কেউ সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুলে মনিটাইজেশন অন করে তার স্ত্রীকে তার কাছে আনার জন্য আবেদন নিবেদন করে না ভাই। প্রকৃত যদি স্বামী হয় সে যাবে, তার স্ত্রীর পাশে বসবে, তার স্ত্রীর হাতে হাত রাখবে, শান্তভাবে পোলাইটভাবে তার স্ত্রীর যন্ত্রণার জায়গাটা উপলব্ধি করবে, সেখানে মলম লাগাবে এবং তার স্ত্রীকে তার কাছে নিয়ে আসবে, যেটা চীনার ক্ষেত্রে হয়নি। এবং সেই সুযোগটা এই জানোয়ারটা পুরোপুরি দমে নিয়ে মুম্বাই থেকে কাজ বাজ ছেড়ে এসে মেয়েটিকে ঘর থেকে বের করে রাস্তায় এনে দাঁড় করিয়ে না ঘরকা না ঘাটকা বানিয়ে আজকে এসে ফুটানকিগিরি কথাবার্তা বলতে বসেছে কি না। সেদিনকে কেউ ছিল না, আমি ছিলাম। ভাই কে থাকবে? তোর মতন জানোয়ার একটি বিবাহিত মেয়েকে তার মানে উস্কানি দিয়ে তাকে বাড়ির থেকে বের করে নিয়ে এসছিস। সেখানে তার বাবা মা চট জলদি সেই জিনিসটা মানতে পারেনি চট জলদি মানতে, কারণ আমাদের সমাজে থাকতে হয়, অনেক কিছু মেনটেন করে চলতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তখন তুই তাকে একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করে দিয়েছিলিস। তুই বললি যে একটা ভাড়া বাড়ির ব্যবস্থা তাকে করে দেওয়া হয়েছিল এবং সে 1 লাখ টাকা নাকি তোর কাছে চেয়েছিল। 1 লাখ টাকা চীনা চেয়েছিল। আমরা এর সত্যতা বুঝতে পারবো না, কারণ চীনা মুখ খোলে না। চীনার গায়ে যখন খুশি, যেমন খুশি, যেভাবে খুশি স্ট্যাম্প লাগিয়ে দেওয়া যায়। একটা জিনিস আপনারা দেখেছেন, যার যখন যেমন ইচ্ছা চীনার গায়ে স্ট্যাম্প কিন্তু সুন্দরভাবে লাগিয়েছে এবং চীনাকে সুন্দরভাবে ব্যবহার করেছে। কারণ চীনা সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুলে তার মনের ভাব ব্যক্ত করে না, তার ওর নাম কি বলে যে আইনের যে ব্যাপার চলছে সেটা এসে বলে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো সময় চীনাকে একটা বছরে 3 বার প্রেগনেন্ট করে দেওয়া যায়, 3 বার বাচ্চা নষ্ট করিয়ে দেওয়া যায়। চীনা এতবার সহবাস করেছে, একটা পুকুর পুরো কন্ডমে ভরিয়ে দেওয়া যায়। চীনাকে যখন খুশি কোঠাতে বসানো যায়। চীনার মানে ফ্ল্যাটটাকে ওয়ারুম বলে সাব্যস্ত করা যায়। সেই ওয়ারুমে কখনো বকের সাথে, কখনো এই দিত্যর সাথে, কখনো ওই ফ্ল্যাটেরই অন্য লোকজন যারা রয়েছে তাদের সাথে শোয়ানো যায়, ওঠানো যায়, বসানো যায়, দাঁড় করানো যায়, চিৎ করানো যায়, যেমন খুশি যা খুশি করা যায়। কারণ মেয়েটার উপরে স্ট্রং ভাবে অভিভাবকত্ব করার মতন কোনো মানুষ নেই। স্ট্রং ভাবে দাঁড়িয়ে তাকে প্রোটেক্ট করার কোনো মানুষ নেই। যারাই তার কাছে এসছে তারাই তাদের স্বার্থে মেয়েটিকে ব্যবহার করেছে। একদম পরিষ্কারভাবে সেটা আজকের ডেটে বোঝা যায় যে চীনার কাছে যারাই এসছে তারা চীনাকে সুন্দরভাবে তাদের প্রয়োজন মতন ব্যবহার করেছে এবং যখন প্রয়োজন মতন ব্যবহার করতে পারেনি তখন মেয়েটিকে লাথিয়েছে, ঝাঁটিয়েছে, মুখ ঝামটা দিয়েছে, মুখ ঘুরিয়েছে। একটি মেয়ে যখন অভিভাবকত্বহীনে অবস্থায় থাকে, তার মাথার ওপরে কোনো ছাদ না থাকে, তার দায়িত্ব নেওয়ার কোনো মানুষ না থাকে, তাকে আগলানোর কোনো মানুষ না থাকে, তাকে প্রোটেক্ট করার কোনো মানুষ না থাকে, তখন সেই সব মেয়েদের অবস্থা চীনার মতনই হয়। আজকে অনেকেই বলছেন এই তৃপ্ত ছেলেটি চীনাকে কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেনি এবং চীনার মতন মেয়ের জন্য এর উপযুক্ত। আপনারা বলুন তো সত্যিই কি চীনার জন্য এই নন, খোকা এবং দীপ্ত কোনো পুরুষই উপযুক্ত? আমার মনে হয় দুটোর একটাও চীনার জন্য উপযুক্ত নয়। চীনা একটা মানে কি বলবো মিষ্টি একটা মেয়ে, যার শুধু জীবনে দরকার ছিল
সুন্দরভাবে তাকে আগলে রাখার, বিশ্বাস ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখার একটা মানুষের, যেটা চীনার জীবনে এখনো পর্যন্ত চীনা পায়নি। ভুল করেছে, একটা নয় দুটো ভুল করেছে। প্রথম ভুল তার বাবা মার, তার স্বামী চয়েসের ক্ষেত্রে যেই ভুলটা করেছে, ব্লান্ডার মিস্টেক আমি বলবো, ব্লান্ডার মিস্টেক। চীনার বাবা মায়ের ব্লান্ডার মিস্টেক ছিল এই ননখোকাকে তার স্বামী রূপে নির্বাচন করা। একটি বাচ্চা মেয়েকে নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলার জন্য চট জলদি পড়াশোনা পুরোপুরি না করিয়ে বিয়ে দিয়ে তারা তাদের দায়িত্বমুক্ত হতে চেয়েছিল। মেয়ে সন্তান ভাই যত তাড়াতাড়ি শ্বশুরবাড়ি পাঠিয়ে হাতটা ঝেড়ে ফেলে দেওয়া যায় ততই মঙ্গল, সেটাই তারা করেছিল। এবং তার ফলস্বরূপ আজকে মেয়েটি একটা দিনের জন্য তার শ্বশুরবাড়িতে শান্তভাবে সংসার করতে পারেনি। সে তার জমানো পুঁজি, তার ঘটের টাকা এই বাড়িটা, এই আলিশান বাড়িটা তৈরি করার জন্য তুলে দিয়ে এসেছিল তার স্বামীর কাছে। তার যে অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ছিল সেই টাকাটা পর্যন্ত তার ওই বাড়ি থেকে ছেড়ে বেরোনোর আগে তার অ্যাকাউন্ট থেকে হাফিস হয়ে গেছিল। সে জানেই না, তার মাথায় আসেইনি তার স্বামী দেবতাটি এরম কাজ করতে পারে। যেই বাড়িটাতে তার পছন্দ মতন টাইলস আনা হয়নি, পছন্দ মতন মার্বেল লাগানো হয়নি, তার ঘরের দেয়ালের কালারটা পর্যন্ত তার মন মতন পছন্দ মতন সিলেক্ট করা হয়নি, কিন্তু তারপরেও সেই মেয়েটা একটা ঘটের মধ্যে প্রতিদিন টাকা জমিয়ে 1 লক্ষ টাকার উপরে তার স্বামী দেবতাটির হাতে তুলে দিয়েছিল। কিন্তু দিনের শেষে সে তো চরিত্রহীন মেয়ে। সে কি করেছে তার স্বামীর জন্য? সে কি করেছে একবার প্রশ্ন করবেন তো, তার স্বামী দেবতাটি তার জন্য কি করেছে? আজকে তার ওই যে গ্রামের সালিশি সবাই অপমান করার পরেও তার মনের তৃপ্তি ঘটেনি। তারপরেও রাত্রিবেলায় চীনা যখন নিচে যে স্বামী এইভাবে আমাকে পুরো গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে এইভাবে আমার মান সম্মান বিক্রি করলো, আজকে 5 বছরে কি আমি তাকে কিছুই দেইনি? সেই অভিমান থেকে যখন মেঝেতে পাটি পেতে শুয়েছিল সেই সময়ও স্বামী দেবতাটি তাকে খুঁচিয়ে রক্তাক্ত করে বলেছিল, কত রেট নিবি? আমার বন্ধুর সাথে শুতে ভালো রেট দেবে। ভেবেছিলেন সেই দিনকে সেই মেয়েটির কিন্তু মৃত্যু ঘটে গেছিল। তার স্বামী স্ত্রীর সম্পর্কের মৃত্যু সেই দিনকেই ঘটে গেছিল। স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট আমরা করে চলি সংসারে। বিশ্বাস করুন মেয়েরা, বিশেষ করে সেই সব মেয়েরা যাদের সমাজে বাবা মারা মেয়েদেরকে বিয়ের পরে এইভাবে হাতটা ঝেড়ে ফেলে দেয়। তোমার সংসার, তোমাকে বিয়ে দিয়ে দিয়েছি, ভালো হোক মন্দ হোক যেমন হোক তুমি সাফার করবে, আমাদেরকে এর মধ্যে ইনভলভ করবে না। সেই সব মেয়েরা মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, অ্যাডজাস্ট, স্যাক্রিফাইস করেই সংসার করে এবং তার থেকেও বড় কম্প্রোমাইজ করে সংসার করে। বিশ্বাস করুন, তারা পা মোছার চটের মতন প্রতিদিন অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে সংসার করে। তারা বলতে পারে না কাউকে গিয়ে, কারণ তাদের মাথার উপরে ছাদ দেওয়ার মতন, তাদের আগলে রাখার মতন, তাদের অভিযোগ শোনার মতন, তাদের যন্ত্রণা বোঝার মতন কেউ থাকে না। কিন্তু আজকের ডেটে তারা কিন্তু মৃত একটা চলতা ফিরতা লাশে পরিণত হয়ে সংসার করে। একদম বাস্তব সত্যি। যেই মেয়েরা এইভাবে সংসার করছে কাইন্ডলি গিয়ে একটু জিজ্ঞাসা করবেন, তারা জলজ্যান্ত লাশের মতন সংসার করে। সংসার করতে হয় বলে সন্তানের দিকে তাকিয়ে স্যাক্রিফাইস করে, সন্তানের দিকে তাকিয়ে মানিয়ে নেয়, মেনে নেয়, তাদের আবেগ, তাদের বিবেক, তাদের ভালো লাগা, তাদের মন্দ লাগা সব কিছুকে গলা টিপে মেরে ফেলে তারা একটা মৃত লাশের মতন সংসার করে। এবং করতে করতে কোনো মেয়েরা এক এক সময়
দেয়ালে পিঠ ঠেকে গেলেও যারা লড়াই করতে পারে করে, আর যারা লড়াই করতে পারে না তারা আত্মহননের পথ বেছে নেয়। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে চীনা এখান থেকে বেরিয়ে আসার পরে, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে চীনা আজকের ডেটে সেখান থেকে বেরিয়ে এসে যখন নিজে স্বাবলম্বী হয়েছে, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে মেয়েটি অনেক কিছু শিখেছে, এখনো অনেক শেখা বাকি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বহু মানুষের মনে এটা আসছে যে যে মেয়েটি ডিভোর্সের মতন একটা তকমা যার গায়ে লেগে গেছে, যে মেয়েটির পরকীয়ার মতন কালিমা লিপ্ত হয়েছে, সেই মেয়েটির জন্য এই ধরনের দীপ্তর মতন পুরুষই বোধহয় ঠিক পুরুষ। আমি বলবো তারা একেবারেই ভুল ভাবছেন। যে পুরুষ এই এত দিনেও নিজের দায়িত্ব ঠিক করে নিতে পারে না, সে পুরুষ অন্য কাউকে প্রোটেক্ট করবে, অন্য কারো দায়িত্ব নেবে, এটা ভাবাটাই ভুল, এটা ভাবাটাই আমাদের মূর্খামি। চীনার জন্য কোনোদিনই না তো নন সঠিক ছিল, না তো এই দীপ্ত সঠিক নয়। একটা মানুষের, দুটো মানুষের একটা মানুষও নয়। আজকে চীনা মতন মেয়েরা যারা সংসার ছেড়ে বেরিয়ে আসতে পারে, সাহস দেখিয়ে বেরিয়ে আসতে পারে, তারা এইভাবে ধাক্কা খেতেই নিজের জায়গাটা তৈরি করে। আজকে তাকে কিন্তু প্রত্যেক জায়গায় তাকে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এটিএম কার্ড হিসাবে কেউ ব্যবহার করছে, কারো ভালো লাগা শখ শৌখিনতা পূরণের একটা জায়গা হিসাবে ব্যবহার করছে, হ্যাঁ, কেউ দায়িত্ব কর্তব্যের দোহাই দিয়ে তাকে ইউটিলাইজ করছে। প্রত্যেকটা কাছের বলুন, হ্যাঁ, দূরের বলুন, যাকেই চীনা কাছের ভেবে আঁকড়ে ধরছে, তারাই কিন্তু চীনাকে দায়িত্ব নিয়ে ব্যবহার করছে। আজকে এই যে মেয়েটি বাচ্চা পাওয়ার যে লড়াইটা লড়ছে, যার কাছে গেছে, যার কাছে গিয়ে দাঁড়িয়েছে, তারাই কিন্তু আজকে চীনাকে গোল গোল ঘুরিয়েছে। নালে দেখুন আজকের ডেটেও সে বাচ্চার মুখ কিন্তু কবে দেখতে পাবে না দেখতে পাবে সেটা আজকের ডেটেও আমাদের কাছে পরিষ্কার না। আজকে খারাপ লাগছে মেয়েটিকে দেখে। কেন, কিভাবে, কোন মানসিক স্থিতিতে দাঁড়িয়ে আজকে চীনার মতন হাসি খুশি প্রাণোচ্ছল একটি মেয়ে, যে রাস্তায় বেরিয়ে ইয়ার্কি ফাজলামি করে বলে যাকে শুনতে হয় যে বাচাল, যার মতন নোংরা মেয়ে হয় না, সেই মেয়েটি আজকে শান্ত, একেবারে শান্ত। তার সেই ছটপটানি, তার সেই চুলবুলে ভাবটা, হ্যাঁ, আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার চোখে মুখের মধ্যে একটা ডিপ্রেশন দেখতে পাচ্ছি, তার চোখে মুখের মধ্যে একটা ক্লান্তির ছাপ দেখতে পাচ্ছি, ভীষণ মানসিক যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া একটা মানুষকে দেখতে পাচ্ছি। বিশ্বাস করুন, এর মধ্যে চীনার লাইভটা হচ্ছিল, দেখছিলাম, এবং আমি গিয়ে কমেন্টও করেছিলাম, ভীষণ ক্লান্ত লাগছে ওকে দেখে, ভীষণ ক্লান্ত। মানসিক লড়াই করতে করতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় কোনো মানুষের, তখন যে ক্লান্তিটা অনুভব করে, সেই জিনিসটা ওর মুখে দেখতে পাচ্ছিলাম। আজকে সে অসুস্থ, তার পাশে তাকে রান্না করে একবেলা খাওয়ানোর মতন মানুষ নেই। তার পক্ষে এখন তার কাজ ছেড়ে, ফ্ল্যাট ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকার সম্ভবপর নয়। কিন্তু আজকে সে তার বাপের বাড়ির লোকদের কিন্তু তার কাছে এসে থেকে তাকে একেবারে সুস্থ করে, সেইভাবে যত্ন নিয়ে তাকে দাঁড় করিয়ে, স্ট্রং করিয়ে, মেন্টালি শারীরিকভাবে মানসিকভাবে স্ট্রং করে দাঁড় করানোর মতন মানুষ নেই। আমরা কিছু কি বলবো, কিছু ভিউয়ার্স আছে যারা প্রতিনিয়ত তাকে মনে সাহস জুগিয়ে যাচ্ছে, এবং কিন্তু দূর থেকে
সাহস জোগানো আর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। এটুকুই বলার ছিল। তো কার কতটা স্বার্থ, কে কতটা স্বার্থের জন্য কি করছে, আস্তে 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 পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হবে। এবং যারা আজকে বলছেন যে দীপ্ত ওর জন্য একদম, মানে দীপ্ত কোনোদিনও ওকে বেচেনি, একটু ওয়েট করুন, তারাও আস্তে আস্তে রূপ খোলসের মানে মুখোশটা বেরোতে দিন, দেখবেন মুখ আর মুখোশ আপনারাও চিনতে পারবেন। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। কালকে ভিডিও দিতে পারিনি, প্রচণ্ড অসুস্থ ছিলাম, তো ওষুধ চলছে। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।